বাংলায় একটি প্রবাদ আছে যে ঘুমন্ত বাঘকে জাগাতে নেই কাঠি করে। যদি ঘুমন্ত বাঘকে কেউ কাঠি করে জাগাতে যায়, আর ঘুমন্ত বাঘটি যদি ওই কাঠি করার কারণে জেগে যায়, তাহলে যার কাঠি করার কারণে এই ঘুমন্ত বাঘটি জেগে গেল, সেই কাঠি করা ব্যক্তির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এখন কেন এই কথা বললাম, আমি এই প্রবাদ বাক্য দিয়ে কেন আমি আমার এই পর্বের প্রতিবেদন শুরু করলাম, তার তো একটি নির্দিষ্ট কারণ থাকবে, নিশ্চিত আছে। সিপিআইএম পার্টির নেতা কৌস্তব চ্যাটার্জি তার ইউটিউব চ্যানেল ঘাঁটতে ঘাঁটতে একটি ভিডিও আমার চোখে পড়ল। ভিডিওটি আমি দেখতে শুরু করলাম। দেখতে দেখতে দেখা গেল একটি বিশেষ টিভি চ্যানেল তার নিজস্ব টক শোতে কৌস্তব চ্যাটার্জিকে আমন্ত্রণ করেন, এবং সেই চ্যানেলে ওই টক শোতে শুধু কৌস্তব চ্যাটার্জি নয়, আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাজির ছিল। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা হাজির ছিল। কৌস্তব চ্যাটার্জিকে যে কাঠি করার জবাবে যে বক্তব্যটা তিনি পেশ করছিলেন, সেই বক্তব্য শুনতে শুনতে দক্ষিণপন্থী অর্থাৎ ডানপন্থী রাজনৈতিক দলের নেতা সৌম্য আইচ, তাকে মাথা ঝোলাতে হয়, অর্থাৎ কৌস্তব চ্যাটার্জির কথাকে সায় দিতে হয় মাথা ঝুলিয়ে। অন্য অন্য রাজনৈতিক দলের লোকেদেরও সায় দিতে হয়, চুপ করে বসে থাকতে হয়। এবং চরম দক্ষিণপন্থী বামপন্থীদের সব থেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি, তার একজন নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজনৈতিক মহলে একটি প্রচার ঘোরাফেরা করছে যে দিলীপ ঘোষ না ঘরকা না ঘাটকা। দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে সেইভাবে জায়গা পাচ্ছে না, এবং তৃণমূলও জায়গা পাচ্ছে না, এরকম একটা অবস্থার মধ্যখানে দিলীপ ঘোষ রয়েছে। তাকে খানিকটা প্রাধান্য পাইয়ে দেওয়ার জন্যই হয়তো ওই চ্যানেলটি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিল। সে যাই হোক, জানাতেই পারে। একটি স্বাধীন রাজ্যে একটি সংবাদ মাধ্যম, তাদের স্বাধীনতা আছে, তাদের কাজ তারা করবেন শালীনতা বজায় রেখে। ঠিক সেইভাবেই তারা তাদের কাজ করেছেন। চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দল এই বিজেপির নেতা দিলীপ ঘোষ, তাকে বারে বারে ঢোক গিলতে হয়, মুখ কালো করে বসে থাকতে হয়। তার কথার যখন জবাবটা দেয় কৌস্তব বাগচি, তাকে ঢোক গিলতে হয়, মুখ চুন করে বসে থাকতে হয়। এমনভাবে তিনি জবাবটা দিলেন। একটা জিনিস প্রকাশিত হয় যে সিপিআইএম পার্টি এমনই একটা দল, যে পার্টিতে নেতৃত্বের জায়গায় আসতে গেলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক রাজনৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে হয়, এবং দেশ, রাজ্য এবং দেশ বিদেশের বিভিন্ন খবর রেখে যুক্তিসঙ্গতভাবে সেগুলোকে উপস্থাপন করতে হয় মানুষের জন্য, এবং মানুষের স্বার্থ রক্ষার স্বার্থে লড়াই আন্দোলন করতে হয় সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে এবং যুক্তিগ্রাহ্যভাবে। সেই পথ অবলম্বন করার পর নিশ্চিতভাবেই কৌস্তব চ্যাটার্জির মতো নেতারা সিপিআইএম পার্টির নেতৃত্বের জায়গায় আসতে পারে। অন্যান্য রাজনৈতিক দলে যেটা জানা যায়, টিভি চ্যানেলের খবর শুনে রাজনীতি করে, সংবাদ মাধ্যমে সংবাদপত্রের খবর শুনে রাজনীতি করে, বা কোনো রাজনৈতিক দলের একজন ভালো নেতার তার ভালো বক্তব্য রাখেন, তার বক্তব্য শুনে কিছু কথা বলবার জন্য ছুটে চলে আসেন। নেতৃত্বের পাশাপাশি থেকে খানিকটা শিক্ষা অর্জন করে রাজনীতিতে বক্তব্য রাখার জায়গায় চলে আসেন, কিন্তু তাদের মধ্যে যে যুক্তি থাকে না, তাদের মধ্যে যুক্তিগ্রাহ্যভাবে মানুষের কাছে উপস্থাপন করবার মতো কিছু থাকে না। স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব, বিশেষ করে বামপন্থীদের বিভিন্নভাবে আক্রমণ করায় অযৌক্তিকভাবে। সেই অযৌক্তিকভাবে আক্রমণ করতে গিয়েও তাকে পদে পদে হোঁচট খেতে হয়। এরকম বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, বহু সংবাদ মাধ্যমের টক শোগুলোতে আমরা দেখি। আমি বেশি কথা বাড়াবো না, আমি খুব অল্প কথার মধ্যেই রাখবো। সেটা কিভাবে কৌস্তব চ্যাটার্জি চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোকে চুপ করিয়ে দিল, এবং তার কথায় ঢোক গিলতে বাধ্য হলো চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দলের নেতাদের। মাথা ঝুলিয়ে কৌস্তব চ্যাটার্জির কথায় সায় দিতে হলো, এক কথায় সিপিআইএম পার্টির কথায় সায় দিতে হলো, এবং দিলীপ ঘোষের মতো একজন পোড় খাওয়া আরএসএস এর কর্মী এবং নেতা, বিজেপির নেতা, তাকে মুখ কালো করে বসে থাকতে দেখা গেল। আসুন আর কথা নয়, কৌস্তব চ্যাটার্জি কি করলেন, কি বললেন সংবাদ মাধ্যমের সামনে এসে, এবং
নেতাদের অবস্থাটা একটু আপনারা দেখে উপভোগ করুন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের প্রধানমন্ত্রী বলছেন ঘরে তিরঙ্গা লাগাতে হবে। আরে ঘর আছে দেশে, সব মানুষের ঘর আছে। গরিব মানুষ আজকে যে চালটা খাচ্ছে সেটা মোদি দিচ্ছেন, 80 কোটি লোক। যে গ্যাসে রান্না করছে সেটা মোদি দিচ্ছে মানে যে বাড়িতে থাকছে সেটা মোদি দিচ্ছে। মানে আবহ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া। এই অর্থনৈতিক স্বাধীনতা বিশ্বের কোন কমিউনিস্ট দেশে পেয়েছে বলুন তো? কোন দেশটা এটা খায় না মাকে অর্থনৈতিক স্বাধীনতা গরিব পেয়েছে? থেকে সোনা যারা পায় তারা জানে না এসব। এর জোরে যে রাজনৈতিক দল দেশে ক্ষমতায় এসেছে তারা দেশপ্রেমের প্রতীক হিসেবে তিরঙ্গা জাতীয় পতাকা উপহার দিয়েছেন। দেশের মানুষ কোনোদিনই এই তিরঙ্গা জাতীয় পতাকাকে সম্মান করবে না। কেন বলছেন? বলছেন 3 সংখ্যাটি নাকি অশুভ। তিরঙ্গা যতদিন জাতীয় পতাকা থাকবে ততদিন মানসিকভাবে খারাপ প্রভাব ফেলবে এবং দেশের ক্ষতি করবে। আরএসএস এর পত্রিকা 1947 সালে যে কথা বলেছিল, 50 বছর আরএসএস এর দপ্তরে পতাকা তোলেনি, তারা আমাদের কমিউনিস্টদের, বামপন্থীদের স্বাধীনতার পাঠ শেখাবে। আন্দামান সেলুলারে গিয়ে ময়ূক, অনির্বাণ তুমি দেখে এসো কাদের নাম লেখা আছে। বাংলার বীরেদের নাম লেখা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেটা দিচ্ছে যে আমাকে একটা ঘর দিন, তিরঙ্গা আমার আছে। থালা বাজাতে বললেন কোভিডের সময় দেশের প্রধানমন্ত্রী। কুসংস্কার নয়, আমদানি রপ্তানি বলা শুরু করে রেখে বলা উঠে গেছে, এখন শুধু আদানি আর আম্বানি। জাতীয় পতাকা কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন ঘরে ঘরে পতাকা লাগাতে হবে, বলেছেন, উনি তো প্রধানমন্ত্রী। আজকে এই যে বিষয়ে বিতর্ক হচ্ছে, এ নিয়ে কোনো আলাদা করে কোনো বিতর্কই নেই। কিন্তু এখন আরএসএস এর কাছে যদি, বিজেপির কাছে যদি জাতীয় পতাকা নিয়ে আলোচনা করতে হয়, আমি বলবো আরএসএস এর কোনো কথা বলার নৈতিক অধিকারই নেই, জন্মায় না। কারণ স্বাধীনতা আন্দোলনে যারা পিছন থেকে ছুরি মেরেছেন স্বাধীনতা আন্দোলনকে, যারা আন্দামান জেলে মুচলেখা দিয়ে এসেছেন, যে সাভারকারের পার্টি, তাদের সাথে গণেশ ঘোষদের সাথে চিরকাল পার্থক্য থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে বামপন্থীরা তারা পূর্ণ স্বরাজের কথা বলেছিল। রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। আর অর্থনৈতিক স্বাধীনতা পাইনি বলেই আজকে যেই অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছি, যখন জিনিসপত্রের দামের কথা বলছি, তখন একটা প্রচার, একটা আবহ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া। বিজেপির বিরোধিতা করা যাবে না। বিজেপি খাবার দিতে পারছে না, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম আকাশ ছোঁয়া, মানুষের ঘর নেই। মাননীয় প্রধানমন্ত্রী বিজেপির নয়, দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী বলছেন ঘরে তিরঙ্গা লাগাতে হবে। ঠিক বলছেন, বলতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আরে ঘর আছে দেশে, সব মানুষের ঘর আছে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেটা দিচ্ছে যে আমাকে একটা ঘর দিন, তিরঙ্গা আমার আছে। থালা বাজাতে বললেন কোভিডের সময় দেশের প্রধানমন্ত্রী। কুসংস্কার নয়, এখন আরএসএস এর কাছ থেকে শুনতে হবে। যদি শুনতে হয়, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা বলছি এখন আমরা যখন এই আলোচনা করছি তখন দেশের কত শতাংশ মানুষ অনাহারে কাটছে, কত কর্মহীনতা, জিনিসপত্রের দাম কি, অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত হচ্ছে না। কেন কেন তেলা মাথায় তেল পড়ছে। আমদানি আর রপ্তানি প্রায় বন্ধ, তার জায়গায় এখন আমদানি রপ্তানি বলা শুরু করে রেখে বলা উঠে গেছে, এখন শুধু আদানি আর আম্বানি। সব বিক্রি করে দেওয়া হবে, সমস্ত বিক্রি করে দেওয়া হবে, বিশেষ করে দুজন শিল্পপতির কাছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের যে ভূমিকা, আন্দামান সেলুলারে গিয়ে ময়ূক, অনির্বাণ তুমি দেখে এসো কাদের নাম লেখা আছে। বাংলার বীরেদের নাম লেখা রয়েছে, পাঞ্জাবের বীরেদের নাম লেখা আছে, গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছে তাদের নাম লেখা রয়েছে। আমি শুধু আপনাদের বলছি, আমি আমার কথা বলছি না, আমি শুধু আপনাদের বলছি জেনে নেবেন। প্রসঙ্গ জাতীয় পতাকা, আমি আমার কথা বলছি না। অর্গানাইজার পত্রিকা 14ই আগস্ট 1947 কি বলছেন? অর্গানাইজার পত্রিকা বলছেন ভাগ্যের জোরে যে রাজনৈতিক দল দেশে ক্ষমতায় এসেছে তারা দেশপ্রেমের প্রতীক হিসেবে তিরঙ্গা জাতীয় পতাকা উপহার দিয়েছেন। দেশের মানুষ কোনোদিনই এই তিরঙ্গা জাতীয় পতাকাকে সম্মান করবে না। কেন বলছেন? বলছেন 3 সংখ্যাটি নাকি অশুভ। তিরঙ্গা যতদিন জাতীয় পতাকা থাকবে ততদিন মানসিকভাবে খারাপ প্রভাব ফেলবে এবং দেশের ক্ষতি করবে। আরএসএস এর পত্রিকা 1947 সালে যে কথা বলেছিল, 50 বছর আরএসএস এর দপ্তরে পতাকা তোলেনি, তারা আমাদের কমিউনিস্টদের, বামপন্থীদের স্বাধীনতার পাঠ শেখাবে। ডু দে ক্যান? তারা পারে স্বাধীনতার পাঠ শেখাতে? এই আরএসএস দপ্তরে আজ থেকে কিছু বছর আগে 3টে ছেলে ঢুকে জাতীয় পতাকা টানতে গেছিল, আরএসএস এর নেতারা তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিল, পুলিশে ধরিয়ে দিয়েছিল। আজকে কথাটা হচ্ছে আমার, এই ভারতবর্ষের জাতীয় পতাকা আমার, আমি গর্বিত। আমি কমিউনিস্ট হিসেবে যেরকম গর্বিত, আমি ভারতীয় হিসেবে আগে গর্বিত। জাতীয় পতাকা আমার, এ দেশ আমার, সেই পাঠ আমি আরএসএস এর কাছ থেকে নেব?